তারপর চুপচাপ করে ফেলতো। ব্যাপারটা আমাকে অবাক করত আর অদ্ভুতভাবে অস্বস্তিও দিত, কারণ মনে হতো ছেলেটা যেন না বলেই বলছে, দেখুন আমি ঝামেলা হব না, শুধু আমাকে তাড়িয়ে দেবেন না। একদিন দূর থেকে দেখলাম সে ভারী পানির বালতি টানছে, দড়ি ঘষে তার হাতের চামড়া উঠে যাচ্ছে, পাতলা হাত, নরম হাত। এই হাত মাঠে ঘাটে বড় হয়নি। হঠাৎ আমার মাথায় একটা কথাই ঘুরতে লাগলো, এই ছেলেটা একবারও অভিযোগ করেনি, না আমার নীরবতা নিয়ে, না এই বাড়ির অচেনা পরিবেশ নিয়ে, না নিজের একা হয়ে যাওয়া নিয়ে। 13 বছরের একটা ছেলে যে হঠাৎ একদিন এমন এক খালার বাড়িতে এসে উঠেছে, যে খালা তাকে আদৌ চায় কিনা সেটাও জানে না। আমি দ্রুত ঘরে ঢুকে পড়লাম, কারণ বুঝতে পারছিলাম আরেকটু দাঁড়ালে কেঁদে ফেলবো। সবার আগে খবর নিতে এলো পাশের বাড়ির মর্জিনা বেগম। মহিলার স্বভাবই এমন, তোর ভালোর জন্য বলছি বলে মানুষের বুকের ভেতর ছুরি ঢুকিয়ে দেয়। গেটের বাইরে দাঁড়িয়ে বলল, শুনলাম উর্মির পোলা আইছে। আমি ঠান্ডা গলায় বললাম, জি। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, এত কিছুর পরও তুই ওই মাইয়ার ছেলেকে রাখবি, যা করছে তোর সাথে? আমার মুখ শক্ত হয়ে গেল। কিছু লাগবে খালা? আরে রাগ করিস কেন, তোর চিন্তাই কইতেছি। এই বয়সে একটা কিশোর ছেলেকে সামলানো সহজ না, তার উপর অন্যের সন্তান। আমি কথার মাঝখানে থামিয়ে দিলাম, খালা আপনি বাসায় যান। তিনি মুখ গোমরা করে চলে গেলেন, কিন্তু আমি জানতাম এটাই শেষ না। ছোট শহরে খবর বাতাসের চেয়েও দ্রুত ছড়ায়। যা করছে তোর সাথে, কথাটা মাথার ভেতর বারবার বাজছিল। আমি আর উর্মি ছোটবেলায় এক বিছানায় ঘুমাতাম, ওর চুল আমি বেঁধে দিতাম। স্কুলে কেউ ওকে বিরক্ত করলে আমি ঝগড়া করতাম। শীতের রাতে যে ঠান্ডা পা আমার গায়ে লাগিয়ে বলতো, আপা ঘুমোয় না, গল্প করো। তারপর আমরা বড় হলাম, উর্মি সুন্দর হয়ে উঠলো, অতিরিক্ত সুন্দর। যে ছেলেরা আগে ওকে নিয়ে হাসতো তারাই পরে ওর পেছনে ঘুরতো। তাদের মধ্যে একজন ছিল সায়ান, আমার হবু স্বামী। আমাদের বিয়ে ঠিক হয়েছিল কার্তিক মাসে। মা নিজের বিয়ের শাড়ি কেটে আমার জন্য নতুন শাড়ি বানিয়েছিল। বাবা গ্রামের মানুষজনকে দাওয়াত দেওয়ার তালিকা করছিলেন। সবাই জানতো আমাদের বিয়ের কথা। তারপর উর্মি শহর থেকে বেড়াতে এলো। 1 সপ্তাহ পর আমি সায়ানকে খুঁজতে গিয়ে দেখলাম সে উর্মির হাত ধরে দাঁড়িয়ে আছে সায়ানের গ্যারেজের ভেতর, আর উর্মি হাসছে, সেই পরিচিত সুন্দর হাসি, যেটা দেখলে মানুষ সব ভুলে যায়। আমি কোনো চিৎকার করিনি, কোনো প্রশ্নও করিনি। হাতে থাকা বাজারের ব্যাগটা মাটিতে পড়ে গিয়েছিল শুধু। তারপর আমি হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম। 2 দিন পর উর্মি একটা চিঠি রেখে চলে যায়। আপা আমি দুঃখিত, কিন্তু নিজেকে আটকাতে পারিনি। তারপর সে সায়ানকে নিয়ে পালিয়ে যায়। মা সেই কষ্টে অসুস্থ হয়ে পড়েন। বাবা আমার সঙ্গে কথা বলা কমিয়ে দেন, যেন দোষটা আমার ছিল। আর আমি থেকে যাই এই বাড়িতে, এই খামারে, এই অপমানে। আমার বিয়ের শাড়িটা আমি নিজ হাতে পুড়িয়ে ফেলেছিলাম, আর উর্মির পাঠানো 15টা চিঠি কখনো খুলেও দেখিনি। আরিফ এসবের কিছুই জানতো না। মাঝে মধ্যে সে তার মায়ের কথা বলতো খুব সাবধানে, যেন নামটা উচ্চারণ করলে কিছু ভেঙে যাবে। একদিন খেতে খেতে বলল, আম্মু ডালটা পাতলা করে রান্না করতো, আপনারা একটু ঘন। আমি কোনো উত্তর দিইনি, কারণ কথাটা অদ্ভুতভাবে বুকের ভেতর বিঁধেছিল। আমার কাছে উর্মি ছিল বিশ্বাসঘাতকতা, কিন্তু তার কাছে সে শুধু তার মা, যে মা মোজা সেলাই করতো, ডাল রান্না করতো, আর বর্ষার এক ভেজা সকালে মারা গেছে। 3য় সপ্তাহে ঘটনাটা ঘটলো। আমি খামার থেকে